Bismillahirrahmanirrahim. By the name of Allah, the All Merciful, the Most Kind. পৃথিবীর অনেক দেশে যেখানে মেডিকেল ব্যবস্থা খুব ভালো, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়ার মতো দেশে অনেক জার্নাল আমি পড়েছি, অনেক মেডিকেল আর্টিকেল আমি পড়েছি, সায়েন্সের আর্টিকেল পড়েছি। সবগুলা সায়েন্সের আর্টিকেলে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো মানব দেহে যে ডেঞ্জারাস ডিজিজগুলো ক্রিয়েট হয় এটার মেজর কজ হলো 80% কজ হলো খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল, আর 20% কজ হলো বংশগত কারণে। কারো বংশগত কারণে যদি জেনেটিক কারণে যদি কোনো ডিজিজ থাকে সেটা তার নেক্সট জেনারেশনে সেটা হয়। This is true that all the disease causes 80% for food habit and lifestyle, unplanned lifestyle. 20% disease causes from genetic causes. But বাংলাদেশে আমরা যে এক্সপেরিয়েন্স আমার কাছে আছে, যা এক্সপেরিয়েন্স আমি গেদার করেছি, নিজে গেদার করেছি বা অনেকজন আমার অনেক পরিচিত মানুষ আমাকে বলেছে, যখন কিছু রোগে যেই রোগগুলা মূলত খাদ্যাভ্যাসের সাথে সরাসরি সম্পর্ক, যেমন আলসার, ক্যান্সার, এরপরে হলো হার্ট ডিজিজ, এরপরে হলো স্ট্রোক করেছে, এই রোগগুলা যখন ডাক্তারের কাছে যায়, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা আমাকে বলেছে, অনেক ডাক্তাররা বা আমার অনেক পরিচিত মানুষ আমাকে বলেছে, তারা বলছে যে সবগুলা খাওয়া যাবে, কোনো বাছা নেই, জাস্ট তুমি মেডিসিন নাও। জেনারেলি কিছু ডায়াবেটিস পেশেন্টকে বলা হয় যে তুমি এক্সারসাইজ করো বা খাবার কম খাও, কিন্তু স্পেসিফিক কোন খাবারগুলো খাওয়া যাবে না বা তারা যে খাবারগুলো খাচ্ছে সেটা খাওয়া যাবে না, এটা কিন্তু গাইডলাইন দেওয়া হয় না। যদিও এটা ডায়েটিশিয়ানদের কাজ, তারপরেও বাংলাদেশে ডায়েটিশিয়ান তেমন না থাকার কারণে স্পেশালিস্ট ডাক্তাররা যেই বিশেষজ্ঞ নিয়ে কাজ করে তাদের উচিত রোগীদেরকে বলা। সব ডাক্তাররা জানে বাংলাদেশের যে খাদ্য অভ্যাসটা এটা সবার জানা আছে। আমরা স্যাচুরেটেড ফ্যাট, কার্বোহাইড্রেট ফুড বাংলাদেশে বেশি পাওয়া যায় এবং বেশি খাই। কার্বোহাইড্রেট ফুড, স্যাচুরেটেড ফ্যাটগুলা ডাইরেক্টলি রিলেটেড উইথ ক্রিয়েটিং মেনি কাইন্ডস অফ ডিজিজ। কার্বোহাইড্রেট ফুড আমি আগে বলেছিলাম, স্যাচুরেটেড ফ্যাট আমি বলেছিলাম যে তেলে ভাজা খাবার, যেই খাবারের মধ্যে দূষিত চর্বি আছে, যেই খাবার চিনি দিয়ে তৈরি, সাদা চাল, সাদা আটা দিয়ে যেই খাবার তৈরি করা হয়, এই খাবারগুলা সরাসরি সম্পর্কিত ডিজিজ ক্রিয়েট করতে, ইলনেস ক্রিয়েট করতে হিউম্যান বডির মধ্যে। Saturated fat and carbohydrate food are directly responsible to create disease in the human body. And the people in the world who are concerned about having healthy food, avoiding saturated fat food, they are more healthier than the people who are not aware about taking healthy food. পৃথিবীতে যারা যেই দেশের মানুষরা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা নিয়ে অ্যাওয়ার থাকে, তারা রিলেটিভলি স্বাস্থ্যবান থাকে, তারা রিলেটিভলি। কিন্তু কিছু রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি, WHO রিপোর্ট দেখতে পাচ্ছি এবং ওয়ার্ল্ডে যেই অর্গানাইজেশনগুলা হেলথ নিয়ে কাজ করে তাদের রিপোর্ট আমরা দেখেছি, বাংলাদেশ এর মতো দেশে রোগীর পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রোগে বাংলাদেশের মানুষরা সরকারি বেসরকারি হসপিটালে যেই পরিমাণ হ্রাস হচ্ছে, মানুষরা যেই পরিমাণ রোগে আক্রান্ত হচ্ছে, সেটা ওয়ার্ল্ডের অন্য অঞ্চলের তুলনায় বেশি। The report have been published by the World Health Organization or some organization who working with the health. এবং ইন্টারন্যাশনাল কিছু সংগঠনরা এই দেশগুলোতে মানুষকে সচেতন করার জন্য কাজ করতেছে, অনেক প্রজেক্ট, যেমন UNDP আছে,
প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করে, ইউনিসেফ আছে, এদের কাজ হলো মানুষকে অ্যাওয়ার্ড করা। তারপরেও মানুষ এখনো সচেতন নয়। মানুষ এখনো কার্বোহাইড্রেট ফুড, স্যাচুরেটেড ফ্যাটের খাবার, যেমন তেলে ভাজা খাবার, এরপরে চিনির তৈরি চা, চিনি দিয়ে দুধ চা, রেগুলার সকালে দুধ চা খাচ্ছে মানুষের অভ্যাস, চিনির তৈরি চা, এরপরে চিনির তৈরি সব কোল্ড ড্রিঙ্ক, চিনির মিক্স সব কোল্ড ড্রিঙ্ক, চিনির তৈরি মিষ্টি, চিনির তৈরি দই, চিনির তৈরি আরও অন্য খাবারগুলো মানুষ নিয়মিত খাচ্ছে। এবং মানুষরা নিয়মিত ভাত খাচ্ছে, সাদা চালের ভাত। এটা বাঙালি মানুষের মূল খাবার, মেন খাবার। কিন্তু এটা বেশি খাওয়া, দৈনিক 3 বেলা সাদা ভাত খাওয়াটা স্বাস্থ্য রিপোর্ট অনুসারে, ইন্টারন্যাশনাল হেলথ রিপোর্ট অনুসারে দৈনিক 3 বেলা সাদা ভাত খাওয়া এবং দোকানে গিয়ে রুটি, পরোটা, যেগুলো সাদা আটা দিয়ে তৈরি এবং যেগুলো তেলে ভাজা হয়েছে, এগুলো সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরও আমরা নিয়মিত এই খাবার খেয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য গ্র্যাজুয়ালি, দিস ফুড, কার্বোহাইড্রেট ফুড অ্যান্ড স্যাচুরেটেড ফুড আর কল দ্য স্লো পয়জন। এই খাবারগুলোকে স্লো পয়জন বলা হয়। এই খাবারগুলো কোনো মানুষ যদি নিয়মিত খায়, সে গ্র্যাজুয়ালি তার বয়স যখন বাড়বে 40, 50, 60 বা 50, 60-এর উপর থেকে তার বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু হবে। তখন সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার টেস্ট দিবে, মেডিসিন দিবে, ক্রমান্বয়ে তার একটার পর একটা রোগ আসতে থাকবে এবং রেগুলার তার রুটিন অনুযায়ী ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার তাকে টেস্ট দিবে। আমার প্রশ্নটা হলো, আমাদের দেশের ডাক্তাররা যারা, who are responsible to advise the patient or treat the patient, why don't they advise their patient to avoid carbohydrate food or saturated fat food? কেন তারা রোগীকে বলে না? যদিও তারা জানে, বাংলাদেশের রোগীরা এই রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ হলো তারা কার্বোহাইড্রেট অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাট ফুড খাচ্ছে। এটা বাংলাদেশের মধ্যে, আমি আগেই বলেছিলাম, বাংলাদেশে স্যাচুরেটেড ফুড ছাড়া হেলদি ফুড, ওমেগা 3 ফ্যাটি ফুড, আর পরে হলো প্রোটিন বেশি আছে এমন ফুড, যেমন হলো সবজি, ফ্রেশ সবজি, তাজা সবজি, সামুদ্রিক মাছ, এরপরে হলো এই চাষের মাছ নয়, সামুদ্রিক মাছ, ফ্রেশ মাছগুলা, ফ্রেশ সবজিগুলা, ফ্রেশ ফলগুলা, এইগুলা খাওয়ার অভ্যাসটা বিশেষ করে আমাদের অনেকটা কম, যার ফলে গ্র্যাজুয়ালি মোটা হওয়ার সংখ্যাটা আমাদের বেশি। মানুষ যখন মোটা হয়ে যায়, তার বডির মধ্যে ইনসুলিন ক্রিয়েট হয়। ইনসুলিন ক্রিয়েট হলে তার খাবারের রুচি বেড়ে যায়, তাকে বারবার খিদা লাগে। একবার মানুষ মোটা হয়ে গেলে তার শরীরের মধ্যে, দেহের মধ্যে ইনসুলিন ক্রিয়েট হবে। ইনসুলিন ক্রিয়েট করলে তার খাবারের রুচি বাড়বে, সে খেতে ইচ্ছা করবে। এখন আমরা যে খাচ্ছি, সে জানি না, আমরাও জানি না, খিদা লেগেছে, আমি রেস্টুরেন্টে কোথাও গিয়েছি, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছি। আমি একবার দেখিয়েছি, বাংলাদেশে মেজরিটি রেস্টুরেন্টে হেলদি ফুড সার্ভ করা হয় না, কারণ হেলদি ফুডের মধ্যে টেস্ট কম থাকে, মানুষ সেটা খেতে চায় না। অন দ্য আদার হ্যান্ড, স্যাচুরেটেড ফ্যাট ফুড, যেগুলা তেলে ভাজা রান্না করা, সমোসা, সিঙ্গারা, পরোটা আর পিজা, এই খাবারগুলোর মধ্যে এটা টেস্টি থাকে এবং দোকানি যারা খাবার বেচে, এরা এই কনসার্ন থাকে যাতে এখানে এমন কিছু কেমিক্যাল দেওয়া হয় খাবারের স্বাদটা বেড়ে যায়। এটা কেন হচ্ছে? যারা কনজিউম করতেছে, দ্য পারসন হু আর কনজিউমিং দ্য ফুড, দে আর আনঅ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফুড, দে ওয়ান্ট টু হ্যাভ টেস্টি অ্যান্ড ডিলাইসিয়াস। যারা এটা খাচ্ছে তাদের মূল ইন্টেনশনটা হচ্ছে টেস্ট হচ্ছে কিনা, ডিলাইসিয়াস হচ্ছে কিনা, বাট দে ডোন্ট হ্যাভ ইন্টেনশন অর দে ডোন্ট হ্যাভ নলেজ ওয়েদার দ্য ফুড আর হেলদি অর নট। কিন্তু তাদের এই নলেজটা নেই এই খাবারটা হেলদি কিনা। সো প্রবলেম রাইজিং। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হলো এই খাবার খেয়ে দিস কাইন্ডস অফ ফুড আর কল স্লো পয়জন। এগুলা
হঠাৎ কাজ করবে না, দ্রুত কাজ করবে না, বডির মধ্যে এফেক্ট আসবে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পরে তার হিউম্যান বডির মধ্যে ক্রমান্বয়ে বিভিন্ন ডিজিজ দেখা দিবে। ক্রমান্বয়ে তার ব্লাড সুগার বেড়ে যাবে। যখন তার দেহের মধ্যে ইনসুলিন বাড়বে, ইনসুলিন বাড়লে সে ফ্যাটি হয়ে যাবে, তখন তার ব্লাড সুগার বাড়তে পারে, কোলেস্টেরল বাড়তে পারে, কোলেস্টেরল বাড়ার পর লিভারে চর্বি হতে পারে, এরপরে তার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় মানব দেহের মধ্যে, তখন বিভিন্ন রোগে আক্রান্ত করে এবং এই রোগটা কিউর হতে সময় লাগে। যেটা দ্য সিমটম ইজ দ্য ডায়াবেটিস। ডায়াবেটিস রোগী যারা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এদের হাঁটতে হয়। হাঁটলে কি হয়? রেগুলার হাঁটলে মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখন হোয়াট উই শুড ডু, আমাদের কি করতে হবে? আমি বারবার বলেছি, উই শুড বি অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার হেলথ, বিকজ আমাদের ডাক্তাররা তাদের বিজনেস পলিসিকে বাজিয়ে রাখার জন্য ডাক্তারদের পেশেন্টদেরকে সঠিক সলিউশন দেয় না, যেটা আমাকেও দেয়নি। আমি যখন আলসার রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে বলছে সব খেতে পারবেন। এরপর আমি ইন্টারনেটে বিভিন্ন জার্নাল স্টাডি করে দেখেছি, আলসার রোগের পেশেন্টকে সব খাবার খেলে সে কখনো ভালো হবে না। তখন আমি ডাক্তারের অ্যাডভাইস না মেনে আমি নিজেই নিজেকে ট্রিটমেন্ট করেছি। খাবার আমি হেলদি খাবার বা যেই খাবারগুলো খেলে আলসার রস করে এগুলো আমি ঠিক আছি, ক্রমান্বয়ে আমার এই ডিজিজটা কন্ট্রোল এসেছে। আমি অনেক বছর ধরে এই ডিজিজে কষ্ট পেয়েছি, এখন আমার কন্ট্রোল এসেছে। সো মাই অ্যাডভাইসটা হলো, মাই অবজারভেশন, আমি যেটা স্টাডি করে দেখেছি, নিজেকে স্টাডি করেছি এবং বাইরের আর্টিকেলগুলো পড়ে দেখেছি, আমরা যতক্ষণ না অ্যালার্ট হব না, যতক্ষণ না আমরা খাবার এবং স্বাস্থ্য সম্পর্কে অ্যালার্ট হব না, আমি বলবো যাদের ওয়েট একটু বেশি, যাদের শরীরের মধ্যে ইনসুলিন বেশি, যাদের ওয়েট বেশি, তাদের উচিত একেবারে সাদা চালের ভাত, সাদা আটার তৈরি খাবার, সাদা চালের তৈরি খাবার, চিনির তৈরি খাবার, চিনি দিয়ে তৈরি খাবার, মাংস বেশি খাওয়াটা টোটালি বন্ধ করতে হবে, একেবারে কমিয়ে দিতে হবে। তাদেরকে খেতে হবে, খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এবং যদি কারো ড্রিঙ্কিং করা, চা পান করা, কফি পান করা অভ্যাস থাকে, সে চা, কফি, চিনি ছাড়া, দুধ ছাড়া পান করলে ভালো হবে। এবং গ্রিন টি ইজ বেটার অপশন, গ্রিন টি আপনি খেতে পারেন। আর যাদের ভাত খাওয়ার অভ্যাস, তারা দৈনিক এক বেলা অথবা 2 বেলা সাদা চাল না হয়ে লাল চালের ভাত খাওয়াটা অল্প পরিমাণ, তার সাথে সবজিটা বাড়িয়ে দিয়ে, সবজিতে তেল যাতে ইউজ করা না হয়। যদি আপনার তেল ইউজ করতে হয়, আপনি অলিভ অয়েল অথবা খাঁটি সরিষার তেল দিয়ে অল্প দিয়ে সেটা আপনি করে নিলে বেটার হবে, মাই রিকোয়েস্ট টু ইউ। এবং আপনার দৈনিক 1 থেকে 2 ঘন্টা হাঁটা অথবা এক্সারসাইজ করার অভ্যাস করতে হবে। আপনাকে আপনার ওজনটা বাড়ে কিনা কমে সেটা মেজারমেন্ট করতে হবে। আপনি প্রতি বছর আপনার ব্লাড সুগার, প্রতি সব সপ্তাহ বা প্রতি মাসে আপনি ব্লাড সুগার চেক করবেন। এর ফলে হলো আপনি মাসে 6 মাস অন্তর অন্তর আপনার লিপিড প্রোফাইল, যেটার দ্বারা আপনার ব্লাডে কোলেস্ট্রল আছে কিনা সেটা চেক করবেন। যদি ব্লাডে কোলেস্ট্রল বেশি থাকে, আপনি টক জাতীয় জিনিস খাবেন, তেঁতুল খেতে পারেন, আমড়া খেতে পারেন, এবং প্রতিদিন সকালে একটা করে রসুন খাবেন, রসুন, কাঁচা রসুন। আর পরে হলো হাঁটাহাঁটি করতে হবে। গ্র্যাজুয়ালি এটা ওষুধ ছাড়া আপনার কোলেস্ট্রল কন্ট্রোল করা যাবে। যদি দেখা যাচ্ছে আপনার হার্টে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাকে এনজিওগ্রাম করে দেখতে হবে ব্লাডে হার্ট আর্টারিতে ব্লক আছে কিনা। দিস ইজ ভেরি ওয়ার্নিং সাইন। যদি হার্ট কোলেস্ট্রল বেশি থাকে, কি প্রবলেমগুলো হয়, হার্ট আর্টারিতে ব্লক হয়ে যায়। যাদের লিভার, ফ্যাটি লিভার থাকে, ফ্যাটি লিভারের কোনো ডিজিজ নাই, ফ্যাটি লিভার যাদের, ফ্যাটি লিভারের কোনো চিকিৎসা নেই, ইজ এ ডিফিকাল্ট ডিজিজ। সো এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে হবে। যদি আমরা নিয়মিত চেক না করি, আমাদের ব্লাড লিপিড প্রোফাইল চেক না করি,
লিপিড প্রোফাইল হাই থাকলে আপনি লিভার চেক করে নেবেন, আলট্রাসোনোগ্রাফি করে, আলট্রাসোনোগ্রাফি অফ হোল বডি করলে আপনার লিভারের সমস্যা দেখা দেবে। যদি সেখানে বলবেন লিভার ছবি আছে, তখন আপনি এক্সারসাইজ করবেন, খাওয়ার কন্ট্রোল করবেন। আর আমরা যারা দেশে বিদেশে বসে বসে কাজ করি, আমাদের জন্য সবচেয়ে ওয়ার্নিং সিন হলো আমরা বাইরে খাবার আমাদের খেতে হচ্ছে। আমি বাইরে খাবার একটা সিনারিও দেখিয়েছিলাম, সেটা হলো ভেরি ওয়ার্নিং সিনারিও, এটা হলো খুব একটা ভালো সিনারিও না। সো আমরা কেয়ারফুল থাকবো। তো আমাদের দেশে ডাক্তাররা, আমরা নিয়মিত রোগী হচ্ছি, যার ফলে আমাদের ডাক্তারদের বেনিফিট হচ্ছে। সো আপনি যদি সচেতন থাকেন, তাহলে ওয়ার্ল্ডের যে রিপোর্ট, WHO যে রিপোর্টটা চেঞ্জ হয়ে যাবে। সো বি অ্যালার্ট অ্যাবাউট ইউর হেলথ। থ্যাংক ইউ ভেরি মাচ।